সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে বাংলাদেশের যে প্রান্তে বসে কিশোর বাতায়নের নিয়মিত লাইভ ক্লাসগুলো উপভোগ করছেন, সবাইকে আজকের বিকেলের ক্লাসে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমদ হোসাইন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা আমার সাথে এতক্ষণে যুক্ত হয়ে গেছো অনেকেই। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকগুলো সোনামণি যুক্ত হয়েছ। তোমাদের সবাইকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি আমার ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমি ধন্য, আমি প্রীত, আমাদের কিশোর বাতায়ন ধন্য তোমাদেরকে আমরা সাথে পেয়ে। তোমাদের সাথে নিয়েই আমরা ক্লাসের বাকি সময়টুকু পথ চলব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছ তারা ঝটপট আমার এই ক্লাসটি নিজেদের টাইমলাইনে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন মেসেঞ্জারে এটাকে শেয়ার করে দাও, লিঙ্কটা সেন্ড করে দাও। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের সাথে যুক্ত হয়নি তাদেরকে একটু জানিয়ে দাও যে আমাদের রবিবারের যে বিশেষ ব্যাকরণের ক্লাস হয় সেই ক্লাসটি শুরু হয়ে গেছে। স্যার আমাদের স্ক্রিনে চলে এসেছেন, তাদেরকে একটু তোমরা ইনফর্ম করে দাও। আমরা তাহলে আর কালক্ষেপণ করব না, আমরা ক্লাসে চলে যাব। আমি দেখতে পাচ্ছি বাই দিস টাইম 100 জনের অধিক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছ। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত সপ্তাহে অর্থাৎ লাস্ট ক্লাসে নত্যবিধান পড়েছিলাম। নত্যবিধানটা কি ছিল? সংস্কৃত বা তৎসম শব্দে মূর্ধন্য ন লেখার বিধানাবলী, নিয়মাবলী। আমরা দুটো দিক পড়েছিলাম, কোন কোন স্থানে মূর্ধন্য লিখব আর কোন কোন স্থানে আমরা মূর্ধন্য লিখব না, দন্ত ন লিখব, সেই বিধিবিধানগুলো আমরা পড়েছিলাম। তোমরা অলরেডি জানোই, তোমাদের যে ক্লাসের বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনে উল্লেখ আছে যে আজকে আমাদের যেই ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি সেইটি হচ্ছে সত্যবিধানের উপরে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। তবে হ্যাঁ, যেই অনুরোধটি করেছিলাম সেটি মাথায় আছে নিশ্চয়ই, যে তোমরা ঝটপট বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, বিভিন্ন মেসেঞ্জারে ক্লাসটি তোমরা কি করো, শেয়ার করে নাও আর বন্ধুদের বলে দাও ঝটপট আমাদের সাথে যুক্ত হতে। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। শুরুতেই আমরা সত্যবিধানে আসো। আজকে আমরা কিন্তু এখানে নত্যবিধানকে ব্যবহার করেই কিন্তু আমরা সত্যবিধান পড়ব। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা নত্যবিধানকে কি করে ব্যবহার করে সত্যবিধান পড়ব? নত্যবিধান আলাদা একটি অধ্যায়, সত্যবিধান আলাদা একটা ব্যাপার স্যাপার। তাহলে আমরা নত্যবিধানকে ব্যবহার করে কিভাবে সত্যবিধান পড়ব? হ্যাঁ, আমাদের যে রুলস রেগুলেশনগুলো নত্যবিধানে পড়েছিলাম সেইগুলোকে ভর করে, সেগুলোকে বেস করে, সেগুলোকে আশ্রয় করে আমরা কিন্তু আজকে সত্যবিধান পড়ব। দেখো, শুরুতেই আমরা যদি এরকম কথা বলি যে দেখো, এই সত্যবিধানে দন্ত স এবং মূর্ধন্য স এর কিন্তু ব্যাপারটা আছে। নত্যবিধানে পড়েছিলাম কি? নত্যবিধানে পেয়েছিলাম আমরা এই দন্তন্য আর মূর্ধন্য ন। এখন দেখো, আমি যে কথাটা বললাম যে আমরা নত্যবিধানকে বেস করে সত্যবিধান পড়ব। দেখো, এটি কোন বর্ণ? এটি ছিল দন্ত বর্ণ। এটি কোন বর্ণ? এটি ছিল মূর্ধন্য বর্ণ। তাহলে এইরকমই দেখো, এইটা কোন স? এটি দন্ত স। এটি কোন স? এটি হচ্ছে মূর্ধন্য স। তাহলে দেখো মিল আছে না? ভেরি গুড। তাহলে আমরা আজকে এই দুইটি বর্ণের যে মধ্যে যে সমস্যাগুলো আমাদের দৈনন্দিন জীবনে লিখতে গিয়ে যে ভুল হয়, আমরা সত্যবিধানে এসে সেই জিনিসটা শিখে নিব আজকে, যাতে পরবর্তীতে আমাদের কি হয়, আর ভুলটা না হয়। ওকে, তাহলে চলো আমরা শুরুতেই সত্যবিধান কাকে বলে এইটা জেনে নিই।
তাহলে তোমরা আমার সাথে লিখে ফেলো, আমি লিখে নিই যে সত্যবিধান, এই সত্যবিধান। তাহলে আমরা লিখব যে যে সকল বিধান অনুসারে, বিধান মানে কি? বিধান মানে নিয়ম, অনুসারে তৎসম শব্দে, কোন শব্দে? তৎসম শব্দে কি হয়? মূর্ধন্য স লিখিত হয় বা লেখা হয়, তাকে কি বলে? তাকে বলা হয় সত্যবিধান। ব্যাস, সংজ্ঞা আমাদের শেষ। তাহলে আমরা কি শিখলাম, কি বুঝতে পারলাম? যে সকল বিধান বা নিয়ম অনুসারে তৎসম শব্দে মূর্ধন্য স লিখিত হয় তাকে সত্যবিধান বলে। তার মানে হচ্ছে সত্যবিধান শুধুমাত্র সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। এটা বাংলা বা বিদেশি ভাষার কোনো শব্দে সত্যবিধান প্রযোজ্য নয়। কথা একেবারেই ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এইবার চলো আমরা চলে যাই কোন স্থানে। ঠিক নত্যবিধানের মতো করেই আমরা এটিকে দুটি পোর্শনে ভাগ করেছি। ক পোর্শন যে সকল স্থানে আমরা মূর্ধন্য স ব্যবহার করব, খ পোর্শন যে সকল স্থানে আমরা মূর্ধন্য ব্যবহার করব না, মূর্ধন্য স ব্যবহার করব না, সেখানে দন্ত স। তাহলে আমরা প্রথমে ক পোর্শনটা লিখে নিই যে যে সকল স্থানে মূর্ধন্য স ব্যবহৃত হয়। তাহলে আমরা ফার্স্ট পোর্শনটা পড়ি, কেমন? যে সকল স্থানে মূর্ধন্য স ব্যবহৃত হয়। আচ্ছা, এইবার আমি আবার চলে যাব কোথায়? নত্যবিধানে চলে যাব। নত্যবিধানে আমরা যে এই নত্যবিধানের 1 নম্বর নিয়মটা কি পড়েছিলাম মনে আছে? নিশ্চয়ই মনে আছে তোমাদের। আমরা নত্যবিধানের 1 নম্বর নিয়ম পড়েছিলাম ট বর্গীয় বর্ণের সাথে যুক্ত হয়ে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। সত্যবিধানে সেম, তবে এখানে ছিল ট, ঠ, ড, এখানে মাত্র দুটি। লেখো ট, লিখবা হচ্ছে ট ও ঠ, এর সাথে যুক্ত হয়ে, মূর্ধন্য স ব্যবহৃত হয়। এই একটি নিয়ম। আমরা তাহলে আলাদা আলাদা করে উদাহরণ দিলে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে আমাদের এই যে মূর্ধন্য স যখন এই দুটি বর্ণের সাথে যুক্ত করে আমরা যখন ব্যবহার করব, তখন সেটি অবশ্যই কি লিখব? আমরা মূর্ধন্য স লিখব। কেমন? কিভাবে লিখব? আসো আমরা একটু দেখে নিই। টয়ের উদাহরণটা আগে দিই, তাহলে বোঝা যাবে। আমরা এই নিচ দিকে দিই, যেমন আমরা লিখলাম হচ্ছে কষ্ট, লিখতে পারো নষ্ট, লিখতে পারো তুষ্ট, তারপরে আমরা লিখতে পারি এরকম ভ্রষ্ট, তারপর লিখতে পারবো এরকম মিষ্টি, তারপর লিখতে পারবো সৃষ্টি, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেল? এবার আমরা ঠ এর উদাহরণ দিই। ঠ, যেমন আমরা লিখব হচ্ছে এই ওষ্ঠ বা ওষ্ঠ মানে ঠোঁট, লিখব হচ্ছে কাষ্ঠ, কাষ্ঠ মানে কি? কাঠ। লিখব হচ্ছে আমরা ষষ্ঠ, ষষ্ঠ মানে কি? ক্লাস 6। লিখব আমরা হচ্ছে জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ মানে বড়, বা মাছের নাম কি? জ্যেষ্ঠ। তাহলে এই যে বা লিখলাম এরকম সুষ্ঠু,
তাহলে দেখো ভালো করে খেয়াল করো, এই যে মূর্ধন্য ষ এর সাথে এখানে কি হয়েছে, ঠ যুক্ত হয়েছে এগুলোতে। এই এখানে কি হয়েছে, মূর্ধন্য ষ এর সাথে অর্থাৎ ট এর সাথে মূর্ধন্য স যুক্ত হয়েছে, মিষ্টি, সৃষ্টি ইত্যাদি। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমরা নত্যবিধানে পড়েছিলাম ট ঠ ড এর সাথে যুক্ত হয়ে মূর্ধন্য ন হয়, আর সত্যবিধানে এসে পড়ছে কি মাত্র দুটি ট এবং ঠ এর সাথে যুক্ত হয়ে মূর্ধন্য স ব্যবহৃত হয়। ক্লিয়ার? ওকে, চলো আমরা সামনে বাড়ি। এবার আমরা পড়ব হচ্ছে নিয়ম 2। এবার আমাকে বলো যে নত্যবিধানে গিয়ে তোমরা 2 নম্বর নিয়ম কি পড়েছ? নত্যবিধানে 2 নম্বর নিয়মটা কি পড়েছ? নত্যবিধানে 2 নম্বর নিয়মটা পড়েছো, আমি একটু তোমাদের মনে আছে, আমি একটু মনে করা দিই। নত্যবিধানে গিয়ে 2 নম্বর নিয়মটা পড়েছো, রি র মূর্ধন্য ষ এর পরে কি হয়, মূর্ধন্য ন হয়। এখানে সেম কেস, তবে এখানে একটা কন্ডিশন, রি র মূর্ধন্য ষ থাকবে না। আমরা তো মূর্ধন্য ষ এরই বিধিবিধান পড়ছি, তাহলে এখানে শুধু আসবে কি রি এবং র। আসো তাহলে আমরা লিখি হচ্ছে রি, এখানে আমরা একবারই লিখে দেবো, ওখানে 2 বার লিখেছিলাম, রি অবলিক রিকার, কেমন? আর হচ্ছে র অবলিক রেফ, এরপরে রেফ, এরপরে রি অবলিক রিকার, র অবলিক রেফ, এরপরে মূর্ধন্য স ব্যবহৃত হয়, মূর্ধন্য স ব্যবহৃত হয়। এই আমরা এবার যদি উদাহরণ দিই, আমরা রি দিয়ে উদাহরণ দিব, র এবং রেফ দিয়ে উদাহরণ দিব। ওকে, সাপোজ আমি আগে রি দিয়ে উদাহরণ দিয়ে নিই। যেমন ধরো এই রি দিয়ে এরকম বললাম, এই ঋষি একটা শব্দ আছে, এই ঋষির মতো জীবনযাপন যার, তাকে ঋষিভ বলে। এই যে ঋষিভ, রি দিয়ে তুমি অনেক উদাহরণ দিতে পারবা এই রি দিয়ে। সাপোজ যেমন এরকম বলো কৃষক, বা বলো তুমি কৃষি, বা এরকম বলতে পারলাম বৃষ, হ্যাঁ, বা এরকম বলো তৃষা, হ্যাঁ। এবার আমরা যদি র দিয়ে দিই, র এর ব্যবহারটা খুবই কম, হ্যাঁ। রবীন্দ্রনাথের কবিতায় আছে, এইটা হচ্ছে কি বরষা, বরষা। আমাদের নন্দিত লেখক, জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ স্যারের একটি গান আছে, যদি মন কাঁদে চলে এসো এক বরষাই। তাহলে এই যে বরষা, এটা বর্ষারই পূর্ণরূপ বরষা। এরপরে আমরা চলে যাব কি রেফের ব্যবহারটা দিয়ে, রেফ যেমন আমরা বললাম ওইটাকে আমরা এখন লিখব হচ্ছে বর্ষা, বা বললাম হচ্ছে বর্ষণ, বা এরকম বললাম ঘর্ষণ, হ্যাঁ, ইত্যাদি 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 ইত্যাদি। তোমরা অসংখ্য উদাহরণ বইয়ে ভালো করে লক্ষ্য করলে পাবা। দৈনন্দিন জীবনে পেপার, পত্রিকা, বই, উপন্যাস, গল্প, কবিতায় যদি তোমরা পড়ো অসংখ্য উদাহরণ পাবা। তাহলে দেখো আমরা খুবই সহজ করে 2টো নিয়ম শিখে ফেললাম। 1 নম্বর লিখলাম কি ট এবং ঠ এর সাথে যুক্ত হয়ে মূর্ধন্য স হয়। 2 নম্বর শিখলাম কি, 2 নম্বর হচ্ছে যে রি আর র দুটো বর্ণ, ওখানে ছিল কি রি র মূর্ধন্য স, আমি তো এখন পড়ছি মূর্ধন্য স এর বিধি, সুতরাং মূর্ধন্য স বাদ, রি র। রি এর বিকল্প বর্ণ রিকার, র এর বিকল্প বর্ণ। নক্তবিধানে কিন্তু আমরা র এর বিকল্প বর্ণ দুটো পেয়েছিলাম, রফলা, এখানে রফলার ব্যবহার নেই, শুধু রেফের আছে। সুতরাং আমরা খুবই পরিচ্ছন্ন করে উদাহরণগুলো কি করলাম, পেয়ে গেলাম। ওকে, এবার চলো আমি আরো একটি 3 নম্বর নিয়মে চলে যাব। 3 নম্বর নিয়মে আসো, এইটা নিয়ম 3, লেখো ই কারান্ত, তারপরে উ কারান্ত, উপসর্গের
পরে কতগুলো ধাতুতে মূর্ধন্য স ব্যবহৃত হয় এই ইকারান্ত উকারান্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে মূর্ধন্য স ব্যবহৃত হয়। এখন আমাকে বুঝতে হবে ইকারান্ত মানে কি, উকারান্ত মানে কি। আমি এখানে একটু ছোট্ট করে দেখায় দিই তোমাদের। শব্দটা ছিল এরকম, ইকার যোগ অন্ত ইকুয়াল টু কি ইকারান্ত। তাহলে এটা কি হবে, উকার যোগ অন্ত, তাহলে শব্দটা কি হবে উকারান্ত। ইকার উকার কি, এই রস্য ইকার, উকার কি রস্য উকার। তাহলে ইকারান্ত মানে যেই উপসর্গের পরে রস্য ইকার আছে, অর্থাৎ আমি এখানে বললাম দেখো এই প্রতি, এটি কি একটি উপসর্গ, এবং এই উপসর্গ শেষে কি আছে রস্য ইকার আছে। এমন উপসর্গের পরে কতগুলো ধাতু বলতে এই যে সিচ, স্থা, তারপরে নিচ, এরকম কতগুলো ধাতু আছে যেগুলোর পরে কি হয় এই অলওয়েজ দন্তস্ব না হয়ে কি হয় মূর্ধন্যস্ব হয়। সহজ কথা, আমরা আলাদা আলাদা করে উদাহরণ দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে নাও। আমরা আগে ইকারান্তর উদাহরণটা দিই, তাহলে বুঝবে, সুন্দর করে বুঝবে। ইকারান্ত দিয়ে উদাহরণ দিই। যেমন আমরা যেমন যদি বলি শব্দটা এই প্রতিষ্ঠান, শব্দটাকে যদি আমি ভাঙি, শব্দটা এরকম ছিল প্রতিযোগ স্থান। এইটা দেখো খেয়াল করো, প্রতিযোগ স্থান। তাহলে স্থা ধাতু থাকলে পরে এই যে ইকারান্ত স্থা ধাতু আছে, এইটা কি হয়ে গেছে, এটা এখন প্রতিষ্ঠান হয়ে গেছে, প্রতিষ্ঠান ইকারান্ত। কেমন উকারান্ত দেখো তুমি এরকম, এই নিষেধ, নি উপসর্গ ছিল, সিচ ধাতু তো ষেধ হয়ে গেছে, নিষেধ। বা এরকম দেখো অভিষেক, অভিষেক কেমন। বা এরকম বললাম এটা নাই, প্রতিষ্ঠান অধিষ্ঠান, লেখো অধি উপসর্গ আছে, অধিষ্ঠান কেমন। তারপরে বিষম, বিষম ইত্যাদিতে দে। হ্যাঁ, আর যদি আমরা এইখানে চলে যাই উকারান্ততে, আসো উকারান্ততে, যেমন আমরা বললাম শব্দটা ছিল অনুযোগ স্থান, হয়ে গেল কি অনুষ্ঠান। আবার আছে কি অনুষঙ্গ, অনুষঙ্গ। আবার আছে কি সুষম, উকারান্ত 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 উকারান্ত, সুষম ইত্যাদি। আমার মনে হয় যে একেবারেই জলবত্তরলম, কোনো ঝামেলা নাই, নির্ঝঞ্ঝাট, সহজ করে সুন্দর করে সাবলীল করে আমরা উপস্থাপন করেছি। এইটা তোমাদের খুব কঠিন কিছু মনে হওয়ার কথা নয়। হ্যাঁ, যে টিচার আমার কাছে তো সহজ মনেই হবে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমি যেভাবে উপস্থাপন করে দিলাম এটা তোমাদের কাছে কি খুব কঠিন কিছু মনে হয় নয়। ওকে, চলো আমরা এবার নিয়ম 4-এ চলে যাব। দেখি তো 4 নম্বর নিয়মে গিয়ে আমরা কি পাই। ওকে, লেটস গো। নিয়ম 4, এবার নিয়ম 4-এ, নিয়ম 4টা কিন্তু একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, খুবই মনোযোগ দিয়ে। যদি আমরা এটা মনোযোগ দিয়ে খেয়াল না করি তাহলে আমরা ধরতে পারবো না। এখানে লিখবা হচ্ছে, দেখো যে ই বিসর্গ, উ বিসর্গ এর পরে, ই বিসর্গ উ বিসর্গ এর পরে কি, ই বিসর্গ উ বিসর্গ এর পরে মোট 6টি বর্ণ। কয়টি? 6টি। ক,
খ, প, ফ, ট, ঠ, এই 6টা বর্ণ থাকলে বিসর্গের স্থানে, এই বিসর্গের স্থানে মূর্ধন্য স হয়। ব্যাস, মনোযোগ দিয়ে খেয়াল করে, ই বিসর্গ, উ বিসর্গ, এরপরে কয়টা বর্ণ? 6টা। ক, খ, প, ফ, ট, ঠ থাকলে বিসর্গের স্থানে কি হয়? মূর্ধন্য স হয়। এইটা হচ্ছে আরও একটি নিয়ম, খুবই সহজ। আমরা যদি এরকম বলি, এই দেখো শব্দটা আমরা উদাহরণ দিই, আমরা একটা করে উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবো। আমরা এই দেখো, আমরা ক দিয়ে লিখলাম, শব্দটা ছিল এরকম, পরি যোগ কার। তাহলে খেয়াল করো, এই যে এখানে কিন্তু রয়ের পরে রস্বই আছে, রস্বই এর পরে বিসর্গ, তার মানে এই বিসর্গ, এরপরে কি আছে? ক আছে। তাহলে পরি যোগ কার সমান সমান কি হচ্ছে? এই দেখো, এই পরিষ্কার। বা আমি এরকম বললাম বহি যোগ কার, হ্যাঁ, বা এরকম খ দিয়ে, যেমন ধরো এরকম ক্ষয়ের উদাহরণটা এই মুহূর্তে নাই। আমি যদি এই যে এরকম বলি, এটা দেখো উ বিসর্গ, চতু যোগ পদ, তাহলে শব্দটা কি হবে? চতুষ্পদ। কেমন? তারপর আমি এখন বললাম এই নি বিসর্গ, এখানে ই বিসর্গ, নি যোগ ফল, শব্দটা কি দাঁড়াইলো? নিষ্ফল। তারপর আমি এটা বললাম এরকম ধনু, ধনু কি? উ বিসর্গ, ধনু যোগ টঙ্কার, তাহলে শব্দটা কি দাঁড়াইলো? ধনুষ, ধনুষ টঙ্কার। এটা এরকম বললাম নি বিসর্গ যোগ ঠুর, তাহলে শব্দটা দাঁড়াইলো কি? নিষ্ঠুর। প্রত্যেকটার উদাহরণ আমরা একটা একটা করে কি পার্ট করে দিয়ে দিলাম, তাহলে একেবারে সোজা। খ দিয়ে, ক্ষয়ের উদাহরণটা এই মুহূর্তে আমার মনে নাই, তবে খ বিধিতে আছে। হ্যাঁ, তো তোমাদের কারো যদি ই বিসর্গ উ বিসর্গের পরে যদি খ দিয়ে কারো উদাহরণ জানা থাকে, তোমরা কি করবা? কমেন্ট বক্সে লিখে দিবা, আমিও তোমাদের কাছ থেকে শিখবো। ওকে, চলো তাহলে আমরা মোটামুটি কি আমরা 4টা নিয়ম শিখে গেলাম, এবং এই 4টাই হচ্ছে মূর্ধন্য স লেখার ক্ষেত্র এবং গুরুত্বপূর্ণ কি ক্ষেত্র এইটা। ওকে, চলো তাহলে এইবার আমরা চলে যাই খ পোর্শনে। খ পোর্শনটা কি? খ পোর্শনে লিখব যে সকল স্থানে মূর্ধন্য স ব্যবহৃত হয় না। ওকে, যে সকল স্থানে মূর্ধন্য স ব্যবহৃত হয় না। এবার আমরা পড়ব হচ্ছে খ পোর্শন। খ, যে সকল স্থানে মূর্ধন্য স ব্যবহৃত হয় না। তাহলে মূর্ধন্য স ব্যবহৃত হয় না, এইটা কি হয় তাহলে? কমন কথা, মূর্ধন্যের সাথে এখানে আমাদের কার কনফ্লিক্টটা? কার? দন্তস্ব। তাহলে সেখানে স্বাভাবিকভাবে কি হবে? দন্তস্ব হবে। ওকে, তাহলে চলো আমরা এই চলে যাই 1 নম্বর। চলো, তোমাদের যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে প্রশ্ন করতে পারবে, কোনো সমস্যা নাই। স্যার ক্যামেরাটা একটু কাছে নিলে ভালো হয়, লেখা আরও। কেন, ক্যামেরা তো আমার কাছেই আছে বাবা, আর বেশি কাছে নিলে আবার তখন দেখা যাবে না। হ্যাঁ, আচ্ছা। অগ্নি আখি, স্যার আই লাইক ইউর ক্লাস। থ্যাংক ইউ আখি। অনেকেই খুব ভালো ভালো কমেন্ট লিখেছো। মার্জাপ্রমা, আচ্ছা তুমি, আচ্ছা ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ, এক্সেলেন্ট ক্লাস, ফাইন ক্লাস। আমার মনে হয় দুঃখ, স্যার না, দুঃখ হবে না এখানে। রিমা এহসান, এরা দুঃখ তো হওয়ার সুযোগ নাই বাবা, মধ্যাহ্ন শত থাকা লাগবে আমার। লাইটিং প্রবলেম স্যার, না আমি তো দেখছি একদম পরিষ্কার, লাইটিং প্রবলেম তো হওয়ার কথা না।
স্যার ইউর ক্লাস ইজ নাইস। মসুদুল হক, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর ব্রাইট ডেমন ক্যামেরা, ওকে মুস্কান। আমরা তারপরে স্যার নো কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেন নেই। মুকুল বর্মন থেকে বলছেন ওকে। আমরা মোটামুটি স্যার ক্লাস খুব সুন্দর লাগছে, চমৎকার বুঝতে পাচ্ছি। তারপরে যাই হোক আমাদের অনেক বাচ্চারা খুব চমৎকার চমৎকার বলছেন। মুকুল বর্মন বলেছে স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। বর্ডার লেখা দেখা যায় না, বোর্ডের লেখা দেখা যায় না, লাইট রিফ্লেকশন হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি বাবা। আচ্ছা ওকে, অল দ্য বেস্ট। আমরা এবার চলে যাব পরবর্তী পোর্শনে। পরবর্তী পোর্শনটা কি হবে? 1 নাম্বার। 1 নাম্বার লিখব হচ্ছে অতৎসম। অতৎসম বা বিদেশি শব্দে, বিদেশি শব্দে কি হয় না? অতৎসম বা বিদেশি শব্দে মূর্ধন্য স ব্যবহৃত হয় না, হয় না। অসংখ্য উদাহরণ আছে, তন্মধ্যে বেশি আসে এইটা, এই স্টেশন, তারপরে আসে হচ্ছে মাস্টার, তারপরে আসে হচ্ছে রেজিস্টার, তারপরে আসে হচ্ছে স্টাপলার, তারপরে আসছে মডেল টেস্টের এই টেস্ট, টেস্ট ইত্যাদি ইত্যাদি। এগুলোতে কি হয় না? এগুলোতে হয় না, এগুলোতে সবগুলো দন্তস্ব ইংরেজি শব্দ, এই জন্য। ওকে, বোঝা গেছে কথাটা? আচ্ছা, এরপরে চলো 2 নাম্বার নিয়মটা আমরা শিখে নিই। 2 নাম্বার নিয়মে আমরা যখন যাব তখন আমরা দেখব ওই যে কয়ের পোর্শনের যে খ অংশটা, সরি ক পোর্শনের 4 নাম্বার অপশানটা যেটা আমরা শিখলাম, ই বিসর্গ উ বিসর্গ, ওরই একটা পার্ট। দেখো অ বিসর্গ আ বিসর্গ এর পরে 4টা বর্ণ এখানে ক খ প ফ থাকলে বিসর্গের স্থানে দন্তস্ব হয়, এইটি একটা রুলস। তাহলে দেখো অ বিসর্গ আ বিসর্গ এর পরে যদি এই 4টা বর্ণ থাকে ক খ প ফ, তাহলে কি হবে? তাহলে বিসর্গের স্থানে দন্তস্ব হয়ে যাবে, একদম ক্লিয়ার কথা। আমরা একটা একটা করে উদাহরণ যদি দিয়ে দেখো, এই দেখো আমি বললাম এরকম, এই নম, নম মানে কি? ময়ের পরে অ আছে, তাহলে অ বিসর্গ যোগ কার, তাহলে সমস্ত পদটা কি দাঁড়াইলো? সমস্ত পদটা দাঁড়াইলো নমস্কার। তিরোযোগ কার, পুরোযোগ কার, তিরস্কার পুরস্কার। আমরা আ দিয়ে একটা উদাহরণ পাওয়া যায়। আ দিয়ে যেমন ধরো ভা বিসর্গ যোগ কর, তাহলে শব্দটা দাঁড়াইলো কি? ভাস্কর। খ দিয়ে দেওয়া একটা খ দিয়ে, এই খ দিয়ে পদ, পদ বিসর্গ যোগ খলন, তাহলে শব্দটা কি হলো? পদস্খলন। মানে কি? অবক্ষয় ঘটা। হ্যাঁ, তারপরে ফ দিয়ে দিতে পারি আমি ফ দিয়ে এই মুহূর্তে আমার মনে আসছে না, আমরা এইরকম মোটামুটি এই নমস্কার, তিরস্কার, ভাস্কর, পদস্খলন, হ্যাঁ, এই উদাহরণগুলোই হচ্ছে কি উল্লেখযোগ্য উদাহরণ এটা। ওকে, এরপরে চলো আমরা 3 নাম্বার চলে যাই। 3 কিসের 3? যে সকল স্থানে মূর্ধন্যস্বর ব্যবহার হয় না, তার 3-এ চলে যাই। এবার 3 নাম্বারে আমরা পেলাম কি? 3 নাম্বারে হচ্ছে যে একটি প্রত্যয় আছে 7, দন্তস্বয়াকার খণ্ডতা। 7 প্রত্যয়যুক্ত শব্দে, 7 প্রত্যয় যুক্ত শব্দে মূর্ধন্য স ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় না। কি হয় তাহলে? হয় না মানে দন্তস্ব হয়। হ্যাঁ,
শব্দটা এরকম হবে, ধূলিসাৎ হবে, অগ্নিসাৎ হবে, ভূমিসাৎ হবে, আত্মসাৎ ইত্যাদি ইত্যাদি। এই সাত প্রত্যয়যুক্ত শব্দে কখনো মূর্ধন্য স ব্যবহৃত হয় না। ধূলিসাৎ, ভূমিসাৎ, অগ্নিসাৎ, আত্মসাৎ, হ্যাঁ এই সাত। এই অ্যাকচুয়ালি সাত প্রত্যয়ের এমনি কোনো অর্থ নাই প্রত্যয়, তবে এটার সাথে কি একাকার হয়ে মিশে যাওয়া। ধূলিসাৎ মানে কি ধুলার সাথে মিশে যাওয়া, অগ্নিসাৎ আগুনের সাথে পুড়ে ছারকার হয়ে যাওয়া অগ্নিসাৎ, ভূমি জমির সাথে, আত্ম মানে কি নিজের সাথে মিশে যাওয়া, বোঝেই না যে এইটা মানুষের, খালি চিন্তা করে এটা আমি নিয়ে নিব, আমি এটাকে হরণ করে ফেলবো, আমি এটাকে গ্রাস করে ফেলবো, আত্মসাৎ করা। তার মানে সাত শব্দের এমনি অর্থ নাই, তবে এটা অর্থ দেয় একাকার হয়ে মিশে যাওয়া। ওকে, এরপরে শেষ নাম্বার 4 নাম্বারটা আছে 4, তাহলে ওইদিকে পড়লাম 4টা, এইখানে পড়লাম 4টা। 4 নাম্বার হচ্ছে ক্রিয়াবাচক। ক্রিয়াবাচক শব্দে কখনো মূর্ধন্য স ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় না। শব্দটা যেমন হবে, শব্দটা হবে এরকম, ধরিস, মারিস, করিস ইত্যাদি ইত্যাদি। ওকে, আমাদের মনে হয় যে আমরা সপ্তবিধান আজকে খুব ঝকঝকা এবং ফকফকা এবং ক্লিয়ার করে আমরা শুনতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, আমরা জানতে পেরেছি। আমাদের মনে হয় কারো কোনো কনফিউশন নাই, কারো কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমি আছি, তোমরা আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানি না আমার এই ক্লাসটুকু তোমাদের কতটুকু হৃদয়ঙ্গম হয়েছে, তবে আমি শুধু বলতে চাই যে তোমাদের এই আজকের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটু রিভাইজ করে দিতে চাই যে তোমরা কি আজকে আমরা পড়লাম, কি জানলাম। আমরা বেসিক্যালি আজকে পড়লাম হচ্ছে সপ্তবিধান। সপ্তবিধান হচ্ছে মূর্ধন্য স লেখার নিয়মাবলী, নিয়ম কানুন, অর্থাৎ তৎসম শব্দে আমরা কোন জায়গায় মূর্ধন্য স লিখব আর কোন জায়গায় লিখব না, সেই বিধানটাই হচ্ছে সপ্তবিধান। আমরা সপ্তবিধানটাকে দুটি পোর্শনে ভাগ করেছি, কোথায় লিখব এক পোর্শন, অ্যানাদার পোর্শন কোথায় লিখব না। আমরা যেখানে লিখব সেখানে হচ্ছে আমরা 4টি নিয়ম পড়ালাম। 1 নম্বর হচ্ছে ট এবং ঠ এর সাথে যুক্ত হয়ে মূর্ধন্য স ব্যবহৃত হয়। আমরা এটা বলেছি যে যেমন ওষ্ঠ, নিষ্ঠা, কাষ্ঠ, দৃষ্টি, সৃষ্টি, বৃষ্টি, তুষ্ট ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর আমরা পড়েছি এরকম রি এবং রয়ের পরে মূর্ধন্য স হয়, এখানে আমরা বলেছি ঋষি, কৃষি, বর্ষা, বর্ষা, বর্ষণ ইত্যাদি। 3 নম্বর আমরা পড়েছি ইকারান্ত উকারান্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়। আমরা বলেছি অভিষেক, আমরা বলেছি কি বলে যে অধিষ্ঠান, প্রতিষ্ঠান, আর বলেছি অনুষঙ্গ, তারপরে বিষম, সুষম ইত্যাদি। আর 4 নম্বর বলেছি ই বিসর্গ, উ বিসর্গ এর পরে ক, খ, প, ফ, ট, ঠ থাকলে পরে তারপরে কি হয় মূর্ধন্য স হয়। যেমন আমরা বলেছি কি বলে যে নিষ্ফল, ধনুষ্টঙ্কার, আবিষ্কার, বহিষ্কার ইত্যাদি ইত্যাদি। আর খ পোর্শনে যে সকল স্থানে আমরা মূর্ধন্য স লিখব না, দন্ত স লিখব, তার 1 নম্বর হচ্ছে বিদেশি শব্দে বা অতৎসম শব্দে অলওয়েজ আমরা দন্ত স লিখব। আমরা ব্যবহার করেছি স্টেশন, মাস্টার, রেজিস্টার, তারপরে টেস্ট, তারপরে ইত্যাদি ইত্যাদি। 2 নম্বরটা আমরা পড়েছি যে অবিসর্গ, আবিসর্গের পরে যদি ক, খ, প, ফ থাকে তারপরে কি হবে, তারপরে অলওয়েজ আমরা কি বিসর্গের স্থানে দন্তস্ব লিখব। যেমন ধরো আমরা বলেছি এরকম নমস্কার, তিরস্কার, পদস্খলন, ভাস্কর ইত্যাদি ইত্যাদি। আর 3 নম্বর লিখলাম হচ্ছে 7 প্রত্যয়যুক্ত শব্দে কখনো মূর্ধন্য স হয় না, দন্তস্ব হয়, ধূলিসাৎ, ভূমিসাৎ, অগ্নিসাৎ, আত্মসাৎ। আর ক্রিয়াবাচক শব্দে কখনো কি হয় না, দন্তস্ব বা মূর্ধন্য স ব্যবহৃত হয় না, অলওয়েজ দন্তস্ব হয়, ধরিস, মারিস, করিস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এক নিঃশ্বাসে আমরা কি পড়লাম তা বলে দিলাম। তোমাদের যদি কোনো অস্পষ্টতা থাকে, কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়ে থাকে, আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে, সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।